আজ উত্থাপিত হবে করোনাকালের বাজেট, অর্থনীতি পুনরুদ্ধার চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। অর্থ পাচার রোধ ও ব্যবসা বাণিজ্যে গতি ফেরাতে পারে কালো টাকা সাদা করার সুযোগ, মত বিশেষজ্ঞদের। আবাসন খাতে বিনিয়োগের পরামর্শ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কুয়েতে গ্রেফতার থাকছেন পাপুল, শাস্তির ফলে হারাবেন এমপি পদ। তদন্তে নামছে দুর্নীতি দমন কমিশন। চট্টগ্রাম কাস্টমসের 25 জন আর বন্দরের 77 জন কর্মকর্তা কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত, মারা গেছেন 4 জন। স্বাস্থ্যবিধি মানার তাগিদ। পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও যশোরের বাজারে বেড়েছে চালের দাম, সব চালে কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। স্বাগত দুপুর 12টার সংবাদে, আপনাদের সঙ্গে আছে আমি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। শুরুতেই বাজেট নিয়ে থাকছে আমাদের বিশেষ আয়োজন। রেকর্ড ঘাটতি এবং তা মেটাতে দুর্বল ব্যাংক ব্যবস্থার উপর চাপ বাড়িয়ে আজ উত্থাপিত হতে আসছে অর্থ বছরের বাজেট, যার আকার ধরা হয়েছে 5,68,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, করোনায় বিপর্যস্ত অর্থনীতি টেনে তুলতে নানা পরিকল্পনা থাকলেও ব্যয় ব্যবস্থাপনায় নেই সুস্পষ্ট নির্দেশনা। এছাড়া রাজস্ব আদায় পরিস্থিতি নাজুক হলেও বড় লক্ষ্যমাত্রা দেয়া হচ্ছে এনবিআর এর কাঁধে। তবে স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে সীমিত করা হচ্ছে আজকের বাজেট অধিবেশন, ফলে সংসদেও এবার ভিন্ন পরিবেশ। কেমন হচ্ছে আজকের বাজেট, তার বিস্তারিত তুলে ধরছেন বাবু কামরুজ্জামান। করোনার ভয়াল থাবায় পুরো বিশ্বের মতোই থমকে গেছে উদীয়মান অর্থনীতির বাংলাদেশও। বেড়েছে দারিদ্র ও চাকরিহীন মানুষের সংখ্যা, নাজুক হয়ে পড়েছে আমদানি রপ্তানিও। ভেঙে পড়া এই অর্থনীতি টেনে তুলতে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল নিয়ে আসছেন অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা শিরোনামের বাজেট 2020-21, যেখানে চলতি বাজেটের সংশোধিত আকারের তুলনায় 13% বাড়িয়ে আগামী অর্থ বছরের জন্য অর্থমন্ত্রী ঘোষণা করবেন 5,68,000 কোটি টাকার বাজেট, যা খরচ করে স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চায় সরকার। এই বাজেটটা হবে অনেকটা পুনর্বাসনমুখী, অনেকটা সাবধানী এবং অনেকটা বেশি পরিমাণে দরিদ্রমুক্ত। খরচের লক্ষ্য বড় হলেও আয়ের ভরসা নেই। তবুও প্রায় 10% বাড়িয়ে আয়ের প্রধান উৎস রাজস্ব বোর্ডকে দেয়া হচ্ছে 3,30,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব। এছাড়া এনবিআর বহির্ভূত অন্যান্য কর ও অনুদান মিলে আয়ের লক্ষ্য ধরা হচ্ছে 3,82,000 কোটি টাকা সংগ্রহের। এবারের বাজেটে রেকর্ড ঘাটতি দাঁড়াচ্ছে প্রায় 1,86,000 কোটি টাকা। ঘাটতি মেটাতে দেশীয় ব্যাংকের উপর ভরসা রাখা হচ্ছে প্রায় 85,000 কোটি। ফলে বাড়তি চাপ তৈরি হতে পারে তারল্য সরবরাহ ও আর্থিক ব্যবস্থাপনায়। এছাড়া বিদেশি ঋণ ধরা হয়েছে 76,000 কোটি টাকা। যখন অর্থনীতি একেবারে অবশ হয়ে থাকে তখন কিন্তু রাজস্ব তোলা বেশ কঠিন, কারণ অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সেই জন্য খুব বড় ধরনের জাম্প আমরা রাজস্বে করতে পারবো আগামী বছর, এটা কিন্তু আশা করা ঠিক হবে না। আমাদের শিল্প বাণিজ্য যদি পূর্বের অবস্থায় না আনতে পারি, কর্মসংস্থান যদি পুনঃস্থাপিত না করতে পারি, তাহলে আমরা বিরাট জনগোষ্ঠীকে শুধু প্রণোদনা দিয়ে, শুধু সোশ্যাল সেফটি নেট দিয়ে, ত্রাণ দিয়ে আমরা রক্ষা করতে পারবো না। ব্যবসা বাণিজ্য উৎপাদনশীলতা থমকে যাওয়ার এমন প্রেক্ষাপটে বাজেটে ব্যয় ব্যবস্থাপনায় হবে বাড়তি চ্যালেঞ্জ। কারণ আসছে বাজেটে মোট খরচের 61%ই চলে যাবে অনুন্নয়ন খাতে। এছাড়া অর্থনীতি চাঙ্গা করতে এবারের বাজেটে থাকছে সহজ শর্তে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগের সুযোগও। ইতিহাসের সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে এবার পেশ হতে যাচ্ছে জাতীয় বাজেট, যেখানে স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে বিভিন্ন দেশের কূটনীতিক, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদেরকেও বাজেট প্রত্যক্ষ করার আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি পরিকল্পনা নেওয়া হয়েছে বাজেট অধিবেশন সংক্ষিপ্ত করে আনার। তবে মোটা দাগে এবারের বাজেটে স্বাস্থ্য, সামাজিক সুরক্ষার মতো খাত অগ্রাধিকার পেলেও আসলে বাজেট হবে অর্থনীতি পুনরুদ্ধারের, অর্থনীতিকে টেনে তুলবার। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। আসছে বাজেটে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন
বিশেষজ্ঞরা। বিনা প্রশ্নে যা আবাসন সহ কয়েকটি খাতে বিনিয়োগের পরামর্শ তাদের। বলছেন এর ফলে বিদেশে অর্থ পাচার বন্ধ হবে, গতি ফিরে পাবে দেশের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য, বাড়বে সরকারের রাজস্ব আহরণ। সুলতান আহমেদের রিপোর্ট। টানা কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়া। তার মধ্যে মহামারী করোনার প্রভাবে দুশ্চিন্তা বেড়েছে অর্থনীতিকে চাঙ্গা করা নিয়ে। তবে এখনও সরকারের বড় চিন্তার জায়গা দেশের বাইরে অর্থ পাচার। বিশেষজ্ঞদের মতে দেশের ভেতরে আবাসন সহ কয়েকটি খাতে এই অর্থ বিনিয়োগের সুযোগ দেয়া হলে পাচার কমে আসবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নরের মতে করোনাকালের অর্থনীতি বাঁচাতে দেশের বাইরে অর্থ পাচার পুরোপুরি বন্ধ করতে হবে। এবং ব্যাংকিং সিস্টেমের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা হয়তো কিছুটা ইমিউনিটি পেতে পারেন। আমাদের দেশের ভেতরে যদি বিনিয়োগের পরিবেশ ভালো করি তাহলে অনেক টাকা বিদেশ থেকেও আসবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ঘোষণা করবেন 2020-21 অর্থবছরের বাজেট, যেখানে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে। দেশের ব্যবসা বাণিজ্যের বড় খাত হিসেবে পরিচিত আবাসন খাতকে পুনরুদ্ধারে তা বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ চান এই খাতের ব্যবসায়ীরা। ইকোনমিকে যদি রিভাইভ করাতে হয় আমাদের অর্থনীতিতে প্রচুর পরিমাণে বিনিয়োগের প্রয়োজন আছে। অপ্রদূষিত আয় বিনা কোনো প্রশ্নে এবং উইদাউট এনি পেনাল্টি আগামী 5 বছর অর্থনীতিতে ব্যবহার করার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ অর্থনীতি সমিতি সোমবার বিকল্প বাজেট উপস্থাপনের সময় অর্থনীতিকে বেগবান করতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব তুলে ধরেন। সংস্থাটির হিসেবে দেশে 5 থেকে 7 লাখ কোটি টাকা রয়েছে অপ্রদর্শিত। আসছে বাজেটে 30,000 কোটি টাকা অর্থনীতির মূলধারায় নিয়ে আসার প্রস্তাব করেছে এই সংস্থাটি। বাংলাদেশের অর্থনীতিতে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই টাকাগুলো যদি কালো টাকা যদি সাদা হয়ে দেশের মূল অর্থনীতিতে চলে আসে, ইন দ্যাট কেস এটা মানে আমাদের যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি বাড়বে, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। বর্তমান আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতায় আসার পর বাজেটের মাধ্যমে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়। সেই বছরই প্রায় 1,000 কোটি টাকা অর্থনীতিতে যুক্ত হয়। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। বিশ্বজুড়ে চলমান করোনা দুর্যোগের মধ্যে আজ জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাচ্ছে দেশের 49তম বাজেট। 13তম ব্যক্তি হিসেবে বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। 4 মেয়াদে আওয়ামী লীগ সরকারের 4 জন অর্থমন্ত্রী 20টি বাজেট দিয়েছেন। বিএনপির 3 মেয়াদে 3 জন 16টি বাজেট উপস্থাপন করেছেন। জাতীয় পার্টির সময় 4 জন মিলে দেন 9টি বাজেট, 3টি বাজেট দিয়েছে 2টি তত্ত্বাবধায়ক সরকার। আরও জানাচ্ছেন তানজিম মেহেদি। দেশের প্রথম বাজেটের আকার ছিল 786 কোটি টাকা। পেশ করেছিলেন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। 1972 সালের 30 জুন 1971-72 ও 1972-73 অর্থ বছরের বাজেট দিয়েছিলেন তিনি। সময়ের সঙ্গে এগিয়েছে বাংলাদেশ। 2020-21 অর্থ বছরে সেই আকার দাঁড়াচ্ছে প্রায় 5,68,000 কোটি টাকায়। ইতিহাস বলছে এ নিয়ে 13 অর্থমন্ত্রী ও মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বাজেট উপস্থাপন করেছেন। আর এখানে অনন্য তাজউদ্দিন আহমদ, কারণ তিনি ছাড়া বাকিরা ছিলেন হয় আমলা, নয় অর্থনীতিবিদ কিংবা ব্যবসায়ী। এক অর্থ বছরে দুবার বাজেট দেওয়ার দৃষ্টান্তও আছে। 1996-97 অর্থ বছরে বাজেট উপস্থাপন করেন ওই সময়ের তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। নির্বাচনে ক্ষমতা বদল হলে মূল আর্থিক কাঠামো ঠিক রেখে নতুন বাজেট উপস্থাপন করেন শাহ এএমএস কিবরিয়া। সংসদে সমান 12 বার বাজেট পেশ করার রেকর্ড গড়েছেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান এবং আবুল মাল আব্দুল মুহিত। শেখ হাসিনা সরকারের অর্থমন্ত্রী হিসেবে টানা 10টি বাজেট দিয়েছেন মুহিত। আর এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবে 1982-83 ও 1983-84 অর্থ বছরের বাজেট পেশ করেছিলেন মুহিত। অর্থমন্ত্রী কিংবা উপদেষ্টার বাইরে সামরিক শাসক হিসেবে 3টি বাজেট উপস্থাপন করেন বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এছাড়া তাজউদ্দিন আহমদ 3টি, এএমএস কিবরিয়া 6টি, এম সাইদুজ্জামান 4টি বাজেট দেন।
অর্থ উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম এবং এরশাদ সরকারের অর্থমন্ত্রী এম এ মুনিম দুটি এবং ডক্টর ওয়াহিদুল হক একটি বাজেট উপস্থাপন করেন। আর এবার দ্বিতীয়বারের মতো বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। জাতীয় বাজেট 2000 একটি করে বাজেট দিয়েছেন বিএনপি সরকারের অর্থমন্ত্রী ডক্টর মির্জা নুরুল হুদা এবং খন্দকার মুশতাক সরকারের আমলে টেকনোক্র্যাট অর্থমন্ত্রী হিসেবে 1975-76 অর্থ বছরের বাজেট দেন ডক্টর এ আর মল্লিক। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। আসছে বাজেট নিয়ে কি আশা করছেন চট্টগ্রামের চিকিৎসকরা, সেই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, আপনার কাছে বাজেটের প্রত্যাশার বিষয়ে জানতে চাচ্ছি। চট্টগ্রামের চিকিৎসক যারা রয়েছেন তাদের কি প্রত্যাশা আসছে বাজেট নিয়ে? ধন্যবাদ অর্তি। দেশের যে চলমান বৈশ্বিক মহামারী কোভিড-19-এর প্রভাবে সবচেয়ে বেশি কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছি চিকিৎসা খাত। আর এই চিকিৎসা খাতকে চালিয়ে নিতে আরও বেশি হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। একজন চিকিৎসক আমার সাথে আছেন, তার কাছ থেকেই জানবো যে বাজেটে তাদের কি প্রত্যাশা আছেন। আমার সাথে আছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই জানতে চাইব, চিকিৎসা খাতে কেমন বরাদ্দ আপনারা প্রত্যাশা করছেন? দেখুন, গত 10 বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে স্বাস্থ্য খাতের টাকার অঙ্কে আমাদের বরাদ্দ অনেক বেড়েছে, কিন্তু শতকরা হারে এটা অনেক কমে গেছে। গত বছরও প্রায় 29,464 কোটি টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ দিয়েছে, যেটা আমাদের মোট জিডিপির 1.02% মাত্র এবং মোট বাজেটের 5%। এবং এর মধ্যে আপনি জানেন যেটা বরাদ্দ হয় তার অধিকাংশ টাকাই আমাদের উন্নয়ন ব্যয়ে, বেতন ভাতা বা ওষুধ কেনা, চিকিৎসা সরঞ্জামাদি ব্যয়ে ব্যয় হয়ে যায়। আমাদের আপনি জানেন স্বাস্থ্য মন্ত্রণালয় 2টা ভাগে বিভক্ত, একটা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা আর একটা হচ্ছে স্বাস্থ্য সেবা। এই ক্ষেত্রে আমরা মনে করি যেটা জনগণের চাহিদা, জনগণের প্রাপ্তি, যেটাতে জনগণ বেশি সুবিধাপ্রাপ্ত হতে হলে আমাদের স্বাস্থ্য সেবা খাতে বরাদ্দ আরও বাড়াতে হবে। এই ক্ষেত্রে আসলে স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে যারা আমাদের বাজেট তৈরি করেন তারা কিন্তু কোনো চাহিদার ভিত্তিতে বাজেটগুলো তৈরি করেন না। তারা বিগত বছরের বাজেটটা থেকে কোনো রকমে 5-10% বাড়িয়ে দিয়ে একটা বাজেট যে চাহিদা দিয়ে দেন। আসলে চাহিদাটা হবে আপনার রুট লেভেল থেকে যেতে হবে, বিভিন্ন হাসপাতাল থেকে চাহিদা নিতে হবে, কোন খাতে বেশি প্রয়োজন, কোন খাতে বরাদ্দ বেশি দিলে জনগণ সেবা বেশি পাবে, যেটা চিকিৎসা সেবার মান উন্নয়ন হবে। এই জিনিসটা ওনারা স্টাডি করেন না, কারণ যারা বাজেটগুলো করেন আমি মনে করি তাদের সেই দক্ষতা নাই। কারণ আপনি একটা জিনিস মনে রাখবেন, একজন ডাক্তার বলতে পারবে একটা উপজেলা লেভেলের হাসপাতালে কি কি যন্ত্রপাতি দরকার, কি কি ওষুধ দরকার, এটা কিন্তু একজন চিকিৎসক বলতে পারবেন। সরকারি একজন অফিসার বা আমাদের আমলারা যারা আছেন তারা কিন্তু নির্ধারণ করতে পারবেন না উপজেলা লেভেলে কি কি মেশিন দরকার। এখন অনেক ক্ষেত্রে কি দেখা গেছে আপনার কোথায় কি দরকার, যেখানে যেটা দরকার নেই সেখানে সেই মেশিন সরবরাহ করা হচ্ছে, কিন্তু যেটা দরকার সেটা দেওয়া হচ্ছে না। আমাদের ন্যূনতম চাহিদা ধরেন উপজেলা লেভেলে একটা ইসিজি মেশিন হলে হয়, একটা এক্সরে মেশিন হলে হয়, বা একটা ছোটো প্যাথোলজির মাইক্রোস্কোপ বা একটা অ্যানালাইজার মেশিন, এই লেভেলটা। এখন এই জিনিসটা চিকিৎসক হিসেবে আমি অনুধাবন করতে পারবো যে জিনিসটা ন্যূনতম থাকলে আমি চিকিৎসা সেবাটা নিশ্চিত করতে পারবো। কিন্তু যারা এই বাজেটটা তৈরি করে ওখানে কিন্তু টেকনিক্যাল পার্সন কেউ থাকেন না। আমি মনে করি এইসব জায়গায় কিছু চিকিৎসক থাকা দরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু প্ল্যানিংয়ে বা বাজেট শাখায়, আপনার ডেভেলপমেন্টের খাতে বা শিক্ষা খাতে, এখানে অবশ্যই চিকিৎসক দরকার। চিকিৎসক না হলে এই জিনিসগুলা করতে সম্ভব হয় না। ধন্যবাদ আপনাকে। অর্থী শুনছিলেন বাজেটে বরাদ্দ দেওয়া হয় কিন্তু সঠিক পরিকল্পনার কারণে সেটি বাস্তবায়নের কিন্তু মুখ দেখেন না। তিনি বলছিলেন সঠিক পরিকল্পনার মাধ্যমে যদি বাস্তবায়ন করা হয় তাহলে চিকিৎসা খাতটা আরও বেশি উন্নত হবে এবং তারা চিকিৎসা দিতে আরও বেশি সহজতর হবে। এবং বাজেটের সামনে বাজেটকে প্রত্যাশা তাদের হচ্ছে একটি, শুধু যেহেতু দেশে বৈশ্বিক কোভিড-19-এর যে প্রভাবটা রয়েছে সে 19-এর প্রভাব অনুযায়ী যদি বরাদ্দ খাতটা যদি আরও বেশি বৃদ্ধি করা হয় তাহলে এই সফলতা শুধু চিকিৎসক নয় সমগ্র সাধারণ মানুষ কিন্তু ভোগ করবেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অর্তি মোমো, অসংখ্য ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মোমো আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এদিকে কুয়েতের আদালতে শাস্তি হলে সংসদ সদস্য পদ হারাবেন অর্থ মানব পাচারের দায়ে আটক লক্ষ্মীপুরের এমপি শহীদ ইসলাম পাপুল।
বিদেশে চাকরি এবং ব্যবসা বাণিজ্যের তথ্য হলফনামায় গোপন করার দায়ে এমপি পদ হারাতে পারেন তিনি, এমন অভিমত সংবিধান বিশেষজ্ঞদের। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ নিউজ 24-কে জানিয়েছেন, কুয়েত গোয়েন্দার তথ্য ধরে এবার তারা আটঘাট বেঁধেই মাঠে নামবেন তদন্তে। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। অর্থ ও মানব পাচার এবং অবৈধ ভিসা ব্যবসার অভিযোগে কুয়েত সিআইডির হাতে আটক লক্ষ্মীপুরের এমপি শহীদ ইসলাম পাপুল এখনও রিমান্ডে। কুয়েতের বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করলেও স্থানীয় গণমাধ্যমে বের হয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। কুয়েতের স্থানীয় আরবি দৈনিক আল রায় জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাপুলকে গ্রেপ্তার রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রসিকিউশন। আর কুয়েত টাইমসের রিপোর্ট বলছে, তথ্য প্রমাণ ও ভুক্তভোগীদের জবানবন্দি থাকা সত্ত্বেও রিমান্ডে গোয়েন্দা সংস্থার আনিত অভিযোগ একের পর এক অস্বীকার করে যাচ্ছে পাপুল। আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, কুয়েতের আদালতে শাস্তি হলে সংবিধান অনুযায়ী এমপি পদ হারাবেন শহীদ ইসলাম পাপুল। ওখানে গিয়ে অ্যারেস্ট হয়ে যদি ট্রায়াল তার কনভিকশন হয়ে যায়, তাহলে তো তার সংসদ পদ থাকবে না। উনি যদি ওখানে ব্যবসা করেন, ওইখানেই থাকবেন, উনি এখানে কন্টেস্ট করলেন কিভাবে? শুধু সাজা হলেই না, বিদেশে চাকরি ও ব্যবসা বাণিজ্য করে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের দায়েও ফেসে যেতে পারেন পাপুল। সংসদ সদস্য থাকা অবস্থায় বিদেশে এরকম ফুল টাইম জব করা যায় কিনা? এক নম্বর হচ্ছে এটা জব করা যায় না। 2 নম্বর হচ্ছে সে সংসদ সদস্য হলো কিভাবে? 11 কোটি টাকা খরচ করে নোমান সাহেবকে সরিয়ে দিয়ে সে তখন ক্যান্ডিডেট হয়ে গেল। সে যে হলফনামাটা দেশে যে পাশ করেছে সেইটাও ভুয়া। তো এইগুলো যদি হয় তার সংসদ থাকে না। কুয়েত প্রেক্ষাপট ধরে এবার পাপুলের বিরুদ্ধে আরো 8 ঘাট বেঁধে মাঠে নামবে দুর্নীতি দমন কমিশন। যেখানে আটক আমাদের তো কাজ করতে হবে, সেটা হচ্ছে যে তো অভিযোগ সবই ছিল। তো আমরা তো অনুসন্ধান করার আদেশ দিয়েছি, এখন অনুসন্ধান হয়তো এখন শুরু করবে আমার ধারণা। গেল শনিবার কুয়েতের মুশরিক এলাকার নিজ বাড়ি থেকে পাপুলকে আটক করে কুয়েত সিআইডি। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। কলকারখানার দূষিত পদার্থ ফেলা হচ্ছে বংশী নদীতে। এ বিষয়ে আরও খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এই বংশী নদীতে যে দূষিত পদার্থ ফেলা হচ্ছে সেই বিষয়ে আসলে স্থানীয়দের বক্তব্য কি এবং প্রশাসনের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এই বিষয়ে? ধন্যবাদ অর্থী। আপনি যেমনটি বলছেন, এখন কিন্তু এই যে মহামারী করোনার কারণে কিন্তু আপনারা জানেন যে এই মিল কারখানা কিন্তু তারা যে পরিবেশের অধিদপ্তর যারা কাজ করছে এবং তারা কিন্তু আসলে এইদিকে কোনো নজর নেই এবং মিল কারখানার যে সরাসরি যে বর্জ্যটা তারা কিন্তু খালে ফেলছে, এই পানিটা আবার নদীতে যাচ্ছে। আমি একটু কথা বলতে চাই, চাচা আপনার সঙ্গে একটু কথা বলবো। এই হাতের কি অবস্থা আপনার? এই হাতগুলি কেন ঘাও হয়েছে এবং নখগুলি? ওই কাজ করতে করতে বাবা কি করবো, গরিব মানুষ, তো কাজ না করে চলতাম পারতাছি না। মানে হাত পা ওই কালো পানিতে লাইমা কাজ করি, কি করব? কি কাজ করেন? এই ফুলির কাজ করি, ওই লেবারের কাজ করি। অনেক ধন্যবাদ। আপনি একটু ক্যামেরা একটু দেখাতে চাই যে এই দেখছেন যে এই যে পলিথিন যে সব কেমিক্যালের পানি সেসব সরাসরি কিন্তু সেখান থেকে ফেলে দেওয়া হচ্ছে এবং এই ইস্যু নিয়ে আপনারা দেখছেন যে এর পরপরই কিন্তু আপনার যেসব খাল এবং নদীতে কিন্তু আপনার পানি ফেলানো হচ্ছে, যার কারণে নষ্ট হয়ে যাচ্ছে এবং সরাসরি যে এখানে যে মাছ এবং জীববৈচিত্র্য সেগুলো কিন্তু এখন ধ্বংস হয়ে গেছে। এই ছিল আমার কাছে সাভারের আশুলিয়ার মিল কারখানার সর্বশেষ খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে অর্থের কাছে। অর্থিক নাজমুল, ধন্যবাদ আপনাকে। সাভার থেকে নাজমুল হুদা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারা মুক্তি দিবস আজ। দীর্ঘ 11 মাস কারা ভোগের পর 2008 সালের 11 জুন তৎকালীন আওয়ামী লীগ সভাপতিকে মুক্তি দিতে বাধ্য হয় সেনা নিয়ন্ত্রিত অন্তর্বর্তীকালীন সরকার। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। ঢাকার রাস্তায় সেদিন এমনই ঢল নেমেছিল মানুষের। দীর্ঘ 11 মাস কারাগারে আটক থাকার পর এদিনই মুক্তি পান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। অবরুদ্ধ গণতন্ত্র মুক্তির পথে এগিয়ে যায় আরও এক ধাপ।
১/১১ অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে গ্রেফতার করে সংসদ ভবনের বিশেষ কারাগারে রাখে। কারাগারের অভ্যন্তরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপোষহীন মনোভাব এবং অনড় দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে প্যারোলে মুক্তি দিতে বাধ্য হয়। 2007-এর পট পরিবর্তনের পর থেকেই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয় এক ধরনের অস্বস্তি। শুরু হয় রাজনৈতিক দল ভাঙাগড়া, নতুন দল গঠন আর রাজনৈতিক নেতাদের গ্রেফতার। এরই ধারাবাহিকতায় ওই বছর জুলাই মাসে গ্রেফতার হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম কাস্টমসের 25 জন আর বন্দরের 77 জন কর্মকর্তা কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 4 জন মারা গেছেন। এই অবস্থায় করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে C&F এজেন্টের কর্মচারী এবং বন্দর ব্যবহারকারীরা। করোনার সংক্রমণ রোধে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করার দাবি বন্দর ব্যবহারকারীদের। নয়ন বড়াজয়ের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। করোনার কারণে থমকে আছে চট্টগ্রাম কাস্টমস এবং বন্দরের কার্যক্রম। চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ করতে গিয়ে শুল্ক আহরণের সঙ্গে সম্পৃক্ত এই দুই সেক্টরের কর্মকর্তারা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন করোনায়। এরই মধ্যে চট্টগ্রাম কাস্টমসের 25 জন কর্মকর্তা কর্মচারী এবং বন্দরের 77 জন আক্রান্ত হয়েছেন করোনায়। লোকবল সংকটের মধ্যেও কার্যক্রম চালু রেখেছে কাস্টমস এবং বন্দর কর্তৃপক্ষ। একটা অফিস থেকে, যেমন আমার অফিস থেকে 25 জন কর্মকর্তা কর্মচারী অসুস্থ হয়েছেন, এটার কিন্তু ইম্প্যাক্ট আমরা এখন ভোগ করছি। যদি এরকম অসুস্থ হতে থাকে তাহলে আবার ম্যান পাওয়ার জোগাড় করতে হবে, আদারওয়াইজ অফিস চালানোটা মুশকিল হয়ে যাবে। বন্দরের কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা 4টা গ্রুপে বিভক্ত করে অপারেশনাল কার্যক্রম সার্বক্ষণিকভাবে চালু রেখেছি। যদি একটা গ্রুপে কেউ আক্রান্ত হয় তাহলে অন্য গ্রুপ যেন খুব দ্রুত টেক ওভার করতে পারে। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হলেও কাস্টমস হাউজে সেসবের কোনো বালাই নেই। এই অবস্থায় করোনা ঝুঁকি নিয়ে কাজ করছেন C&F কর্মকর্তা কর্মচারীরা। যারা অ্যাসেসমেন্ট করতে যাচ্ছে ওরা গাদাগাদি করে লং রুমের বাইরে দাঁড়ায় থেকে অ্যাসেসমেন্ট করতেছে। কাস্টম অফিসাররা তারা তাদের সিকিউরিটি নিয়ে নিয়েছে, তারা ওখানে নিরাপদে আছেন, কিন্তু C&F যারা আছে তাদেরকে কোনো ওখানে সুরক্ষার ব্যবস্থা নাই। এই চট্টগ্রামের কাস্টম হাউস এবং চট্টগ্রাম বন্দর থেকে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হচ্ছে। তবে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করার দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম কাস্টম হাউস বলুন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলুন, বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। এখন উদ্যোগগুলো কতটুকু সফল হচ্ছে এবং কতটুকু টোটাল সবাইকে নিয়ে করতে পারছে সেটা এখন দেখার বিষয়। অর্থনীতিবিদরা বলছেন এভাবে কাস্টমস এবং বন্দরের কর্মকর্তা কর্মচারীরা একের পর এক করোনায় আক্রান্ত হলে বন্দরের কার্যক্রমে সমস্যা হবে। আমাদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতাকে পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য প্রস্তাব করতে পারি, কিন্তু সেই প্রস্তাবগুলো যদি মাঠে সত্যিকার অর্থে ব্যবহার করা না যায়, প্রয়োগ করা সম্ভব না হয়, তাহলে কিছু করার নেই। করোনায় আক্রান্ত হয়ে এরই মধ্যে কাস্টমসের 1 জন এবং বন্দরের 3 জনের মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন আরও 3190 জন। 24 ঘন্টায় করোনায় ঝরে গেল আরও 37 প্রাণ। এই নিয়ে মৃত্যু ছাড়ালো 1000। বুধবার দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান এই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 74,865 জন এবং মোট মৃত্যু 1012 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 15,965টি। এছাড়া নতুন করে 563 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 15,899 জন। 3,190 জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার 19.131। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 16,994টি এবং পরীক্ষা হয়েছে 15,965টি। যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,190টি। শনাক্তের হার 3,190 জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার 19.98%। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 4,41,560টি নমুনা এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 74,865 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 563 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,899 জন।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে মৃত্যুর মিছিলে একদিনে যোগ হয়েছে আরও ৫,১৬৫টি প্রাণ। আর এর মধ্যে শুধু ব্রাজিলেই প্রাণ হারিয়েছে সর্বোচ্চ ১৩০০ মানুষ। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৭৪,৫৯,৭০০-র বেশি মানুষ, আর মৃত্যু হয়েছে মোট ৪,১৯,০০০ মানুষের। এর মধ্যে গেল ২৪ ঘন্টায় ব্রাজিলেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ৩৩,০০০-এর বেশি মানুষ একদিনে আক্রান্ত হয়েছে, যা বিশ্বজুড়ে সর্বোচ্চ। এছাড়া কোভিড-১৯ সংক্রমণের বিষয়ে সঠিক তথ্য দিচ্ছে না বলে অভিযোগ ওঠার পর আদালতের নির্দেশে নিজেদের বিস্তারিত তথ্য দিতে শুরু করেছে বোলসোনারো প্রশাসন। এছাড়া দক্ষিণ আমেরিকার আরেক দেশ মেক্সিকোতেও ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে ৫৯৬ জন। এদিকে যুক্তরাষ্ট্রে গেল কয়েকদিনে মৃত্যুর হার কিছুটা কমে এলেও বুধবার আবারও দেশটিতে প্রাণ হারিয়েছে ৯৮২ জন। বর্তমানে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১,১৫,০০০, যা আগামী সেপ্টেম্বর নাগাদ ২ লাখ হয়ে যেতে পারে বলে আশঙ্কা জানিয়েছে গ্লোবাল হেলথ ইনস্টিটিউট। ভারতেও অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। দেশটিতে একদিনে ৩৮৮ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮,১০৭ জনে। অন্যদিকে ইউরোপে পরিস্থিতি উন্নতি হওয়ায় সীমান্তগুলো খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিশ্বজুড়ে চলছে ভ্যাকসিন বের করার কর্মযজ্ঞ। যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি করোনার ভ্যাকসিন আগামী অগস্ট মাসেই পাওয়া যেতে পারে। সেটি ব্যবহার করা যাবে ইনহেলারের মাধ্যমে। সম্প্রতি অক্সফোর্ডের সেন্টার ফর পার্সোনালাইজড মেডিসিনের প্রফেসর অ্যাড্রিয়ান হিল এক অনলাইন বক্তব্যে এই তথ্য জানিয়েছেন। আগামী কয়েক মাসের মধ্যে চীন করোনা ভাইরাসের ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য প্রস্তুত করতে পারে। দেশটিতে করোনার আরেক অ্যান্টিবডি থেরাপির হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে। লন্ডনের ঐতিহ্যবাহী ইম্পেরিয়াল কলেজও কম দামে করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনের জন্য কাজ করছে। যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যালার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক ডক্টর অ্যান্থনি ফাউচির দাবি, ২০২১ সালের প্রথম প্রান্তিকে ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর প্রমাণিত হবে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও যশোরের বাজারে বেড়েছে চালের দাম। এক সপ্তাহে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ৬ টাকা। মজুতদাররা কৌশলে চালের দাম বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের, তাই নিয়মিত বাজার মনিটরিং করার দাবি ক্রেতাদের। রিপন হোসেনের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বাজারে নতুন ধান উঠেছে, এরই মধ্যে যশোরের বাজারে চালের দাম বেড়েছে। গেল এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ৫ থেকে ৬ টাকা বেড়েছে। প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৪৮ টাকা দরে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৪২ টাকায়। কাজললতা বিক্রি হচ্ছে ৪৬ টাকা দরে, যা গত সপ্তাহে কেজি প্রতি বিক্রি হয়েছে ৪২ টাকায়। ৩২ কেজির মোটা চাল বিক্রি হচ্ছে ৩৮ টাকায়। ব্যবসায়ীদের দাবি, অসাধু ব্যবসায়ীরা চাল মজুত করে রাখায় হঠাৎ করে বেড়েছে চালের দর। যেটা ৪০ টাকা ছিল সেটা এখন ৪৬ টাকা ৪৮ টাকা হয়ে গেছে। দাম বাড়লে আমাদের নাগালের বাইরে হয়ে যাচ্ছে, আমরা কিনতে পারছি না। খুচরা ব্যবসায়ীরা বলছেন বাজারে ধানের দর বেশি, তাই বেড়েছে চালের দরও। ধান তাদের বেশি দামে কেনা লাগতেছে, তাদের উৎপাদন খরচ বেশি, সেই জন্যই ধানের দাম বৃদ্ধি, চালের বাজারও বৃদ্ধি। বাইরে চলছে, এরকম চলতেছে, আমরা যেরকম কিনি সেরকম বেশি। ভোক্তাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট দেখিয়ে বাজার অস্থিতিশীল করেছে। এই অবস্থায় চালের বাজার স্থিতিশীল রাখতে কঠোর নজরদারির দাবি তাদের। থেকে ২০ দিন আগে আমি কিনে নিয়েছি ৪০ টাকা করে, এখন সেই চাউলটা ৪৬ টাকা, তার মানে কেজিতে প্রায় ৬ টাকার মতো বৃদ্ধি। কমতেছে না, বাড়তেছে ছাড়া। তাহলে সাধারণ যে একদম নর্মাল শ্রেণীর যে মানুষগুলো আছে তারা কি খেয়ে বাঁচবে? সংশ্লিষ্টরা বলছেন চালের দর সহনীয় রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হয়। কোনো অসাধু ব্যবসায়ী স্টক করে রাখে যাতে দাম বৃদ্ধি পায়, এটার বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। প্রশাসনিক ব্যবস্থায় আমরা এটা তদারকি করব। করোনা মহামারীর সময় চালের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে বর্ণবাদ বিরোধী আন্দোলনে এখনও উত্তাল যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। এরই মধ্যে পুলিশ বাহিনীর সংস্কারে আনা কংগ্রেসের বিলটির সমর্থন জানিয়েছেন ফ্লয়েডের ভাই ফিলোনাস ফ্লয়েড। অন্যদিকে এই বিক্ষোভের সঙ্গে যুক্ত হয়েছে কৃষ্ণাঙ্গদের অধিকার খর্বকারী ঐতিহাসিক ব্যক্তিদের মূর্তি ভাঙচুর। এরই ধারাবাহিকতায় বুধবার আমেরিকার আবিষ্কারক ক্রিস্টোফার কম্বোলান্সের মূর্তি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।
খেলার খবর, রবার্ট লেভানডভস্কির জয়সূচক গোলে জার্মান কাপেরও ফাইনালে নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। বুধবার রাতে এনট্রাক্ট ফ্র্যাঙ্কফুর্টের 2-1 ব্যবধানে হারিয়েছে বায়ার্ন। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ফ্লিকের শিষ্যরা। ম্যাচের 14 মিনিটে দুর্দান্ত হেডে দলকে লিড এনে দেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান পারিসিচ। তবে ম্যাচের 69তম মিনিটে সমতায় ফেরান দ্য কস্তা, কিন্তু জয়সূচক গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বায়ার্নকে। 74তম মিনিটে জোশুয়া কিমিচের পাস থেকে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন লেভা। জার্মান কাপের ফাইনাল হবে 4 জুলাই বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে। ফাইনালে তাদের প্রতিপক্ষ বেয়ার লেভারকুজেন। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।